হ্যাঁ, তাহলে আমরা লাস্ট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, নাম ছিল হিডেন সারফেস রিমুভাল। তো এই চ্যাপ্টারটা আমরা দেখতেছিলাম আসলে কিভাবে ওভারল্যাপিং যে অবজেক্ট গুলো আমার স্ক্রিনে থাকবে কিভাবে আমরা ওই অবজেক্ট গুলো ড্র করব। এই রিলেটেড কিছু অ্যালগোরিদম আমরা দেখতেছিলাম আর কি। তো এখানে আমরা বিভিন্ন টাইপের অবজেক্ট দেখছিলাম, কিভাবে ফুল ওভারল্যাপ হয়, কিভাবে পার্শিয়াল, কিভাবে নান। তো এগুলো আর কি আমরা দেখে আসছি। দেন ব্যাকফেস কালিং অ্যালগোরিদম, এটাও আমরা দেখছি। তো এটার কি ড্রব্যাক ছিল যেটা যেটা ছিল জাস্ট একটা আরেকটা আমরা ওভারল্যাপ করলে তখন আমরা ওইগুলা ব্যাকফেস কালিং এর মাধ্যমে ডিটেক্ট করতে পারতাম না। তো এটার জন্য আমাদের সলিউশন হিসেবে কোনটা আসছিল জেড বাফার অ্যালগোরিদম। তো এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। তো এখানে কিভাবে আমার ডেপথ ভ্যালু গুলাকে সর্ট করে কিভাবে অবজেক্ট ড্র করা হয়। তো মোটামুটি এই পর্যন্ত আমরা দেখছিলাম, একটা এক্সাম্পল দ্বারাই আমরা শেষ করছিলাম লাস্ট ক্লাসটায়। তো আজকের ক্লাসে আমরা দেখবো, এটাই আমরা কন্টিনিউ করব, যে আসলে জেড বাফার তো বুঝলাম যে সর্ট করতেছে ডেপথ ভ্যালু গুলা, বাট আমাদের তো প্রত্যেকটা পয়েন্টে কি করতে হবে, জেড এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, বা ডেপথ কত, প্রত্যেকটা পিক্সেল পজিশনে আমাদের ডেপথ কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন একাধিক অবজেক্টের ক্ষেত্রে একাধিক ডেপথ আমাদের অবশ্যই ক্যালকুলেট করতে হবে, বা একাধিক জেড ভ্যালু, তাই তো? তো এখন এই জেড ভ্যালু গুলো আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা একটু দেখি, যে আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। তার আগে আমরা তো সারফেসের ইকুয়েশন জানি। সারফেসের ইকুয়েশন মনে আছে? একটা ধরো প্লেন, তোমাদের যদি ম্যাথ এর কোন একটা কোর্স হয়তো পড়ানোর কথা, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ছিল ইকুয়াল টু কত, প্লাস বি ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের প্লেনের ইকুয়েশন বা সারফেসের ইকুয়েশন যদি আমরা বলি। ঠিক আছে, তো এইটা ইউজ করে আমরা কি জেড এর ভ্যালু গুলা ক্যালকুলেট করতে পারি, কারণ আমাদের সব ভ্যালু গুলা জানা আছে, বাট ডেপথ এর ভ্যালু গুলো আমাদের বের করতে হবে। তো এটা বের করার ক্ষেত্রে কিভাবে বের করি, এই যে জাস্ট কি করতে হবে, আমাদের রিপ্লেস করে দিতে হবে, জেড এর পাশে রেখে বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে যেতে হবে। তো এখন প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা পিক্সেল পজিশনের ক্ষেত্রে যদি এই সেম ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করে 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 জেটের ভ্যালু গুলা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পজিশনে কিন্তু অনেকগুলা ক্যালকুলেট মানে কম্পিউটেশন করতে হচ্ছে। কারণ কি, আমাদের একাধিক অবজেক্টের ক্ষেত্রেও কিন্তু একাধিক জেড ভ্যালু বের করতে হবে। এখন প্রত্যেকটার ক্ষেত্রে এরকম একটা বড় ইকুয়েশন যদি আমরা সলভ করতে চাই, তো এটা একটা ইনএফিশিয়েন্ট প্রসেস। তো এটাকে আরো কিভাবে মানে ইফিশিয়েন্ট করা যায়। ধরো আমাদের কি নেক্সট একটা, আমাদের দুইটা পয়েন্ট আছে, ধরো একটা আমার লাইন, এখানে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই পয়েন্টে যখন আমরা যে এই জেড এর ভ্যালু গুলো বের করছি এই ইকুয়েশন দ্বারা, আগের ইকুয়েশন দ্বারা, এখন নেক্সট পয়েন্টে ধরো এক্স এর ভ্যালু কি হবে, এক্স প্লাস ওয়ান হবে, ওয়াই এর ভ্যালু সেমই থাকবে। ওটার ক্ষেত্রে সেম উপায়ে আমরা জেড এর ভ্যালুটা বের করি, এখানে এটার নাম দিলাম জেড ড্যাশ। এখন এই ইকুয়েশনটাই যদি আমরা একটু রিপ্লেস করি বা একটু মানে রিকম্বাইন করি, তাহলে দেখতে পারবো যে আসলে আগের জেড এর ভ্যালুটাই আমাদের এখানে ইউজ হচ্ছে, প্লাস আমরা কি একটা ইনক্রিমেন্ট ওয়েতে আমরা এখন নেক্সট জেড এর ভ্যালুটা বের করতে পারবো। তো এটাই আর কি এখানে বলা হয়েছে, যে আসলে জেড এর ভ্যালু গুলো আসলে প্রত্যেকটা যখন পাশাপাশি জেড এর ভ্যালু থাকবে বা উপর নিচে থাকবে, যেগুলোর ক্ষেত্রেই থাকুক না কেন, আমরা এই এফিশিয়েন্ট ওয়েতে আমরা জেড এর ভ্যালু গুলো আসলে ক্যালকুলেট করতে পারি। তো এটা আসলে কি, যদি হয়তো কেউ কোশ্চেন করে যে আসলে ডেপ্থ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয়, তখন এই ইকুয়েশন দুইটা আর কি ইউজ করে এক্সপ্লেইন করতে হবে। বোঝা গেছে এটা? তো এটা একটা প্রসিডিওর। অনেকে আবার আরেকটা প্রসিডিওরও আছে, যেরকম আমাদের, তোমরা যদি ইন্টারপোলেশন পড়ে থাকো, তোমাদের ম্যাথে থাকতে পারে, তো এইগুলো আমাদের ডেরাইভেশন এই এই ইয়াতে নাই, চ্যাপ্টারে নাই। আমরা জাস্ট একটা ইকুয়েশন মনে রাখতে পারি এখানে, যে তোমাদের ইন্টারপোলেশন এটা যদি কোনো কোর্সে পড়ানো হয়, ম্যাথের রিলেটেড আসলে কোর্সগুলোতে পড়ানো হওয়ার কথা, তো ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করেও আমরা প্রত্যেকটা পয়েন্টে জেড এর ভ্যালুগুলা বের করতে পারি। এটাও একটা ওয়ে। তো এই ওয়েতে আমরা ক্যালকুলেট করতে পারি ডেপথ ভ্যালুস গুলা। তো এখানে ইকুয়েশন গুলা দেওয়া আছে, তোমরা যদি ইন্টারপোলেশন পড়ে থাকো আশা করি বুঝতে সমস্যা হবে না, এমনি জাস্ট আইডিয়া রাখতে পারো আর কি। এখন একটা এক্সাম্পল যদি আমি দেখাই, যে আসলে জেড এর ভ্যালু গুলা কিভাবে, আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখছিলাম। তো এখানে আমাদের প্রত্যেকটি ইনফিনিটি দেওয়া আছে, আমাদের শুরুতে তো আমার ইনিশিয়ালাইজ করতেই হয়। এখন
ফার্স্ট একটা অবজেক্ট আসলো, ধর একটা ট্রায়াঙ্গেল। তো এখানে আমাদের দেখতে হবে ডেপথ ভ্যালু গুলা কি। এখানে বলছে প্যারালাল উইথ দ্য ইমেজ প্লেন। প্যারালাল বলতে আসলে কি বোঝাচ্ছে, আমার সব পজিশনে ডেপথের ভ্যালু সেম, 5 5 5। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ডেপথ ভ্যালু কি সেমই আছে। তার মানে এটা কি ইমেজ প্লেন যেটা আছে আমাদের স্ক্রিন, সেটার সাথে একদম প্যারালাল। এই আমাদের আগের যে জেড এর ভ্যালু গুলো আসলো ওইটাতে আমরা ফার্স্ট এই অবজেক্টটা ড্র করলাম, রিপ্লেস হয়ে গেল জাস্ট। 7টা এখানে কয়টা রো আছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে ওই হিসেবে আমি 7টা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এটা জাস্ট সর্ট হচ্ছে আর কি, যে আসলে আমার সবচেয়ে কম ভ্যালু যেগুলো আছে মিনিমাম ভ্যালু গুলো ওগুলো আমরা কি করতেছি, রিপ্লেস করতেছি। দেন নেক্সট আমাদের অন্য একটা যদি অবজেক্ট আমাদের স্ক্রিনে আসে, দেন ওটার ক্ষেত্রে আমরা কি দেখবো, ডেপথ ভ্যালু গুলা কেমন। এইটা আবার প্যারালাল না মানে ইমেজ প্লেনের সাথে, কারণ কি আমার প্রত্যেকটা প্লেসে ডেপথের ভ্যালু এক একটা এক এক রকম। যেরকম এখানে 7 6 5 4 এভাবে দেওয়া আছে। তো এখন এইটা যদি আমরা ওই আগের ম্যাট্রিক্সটাতেই বসাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে জাস্ট। আগে এখানে কয়টা রো ছিল, 7টা, আর এখানে কয়টা, 1 2 3 4 5 6, 6টা রো। তাহলে এখান থেকে দেখো, এখানে ফার্স্টে 7-এর সাথে 5 কম্পেয়ার হবে, 5ই ছোট। 6-এর সাথে 5, 5ই ছোট, 5 5। এরপর যখন 5-এর সাথে আমি 4 কম্পেয়ার করবো, তখন যে 4 আমার ছোট, 4টা রিপ্লেস করে দিচ্ছে এখানে, 3 রিপ্লেস করছে, 2 রিপ্লেস করছে। তো এইভাবে জাস্ট এটা একটা এক্সাম্পল যে কিভাবে আসলে রিপ্লেস গুলা হচ্ছে। তো প্রত্যেকটা পজিশনে আমরা প্রত্যেকটা পিক্সেল ভ্যালুতে আমরা কি করব, কম্পেয়ার করবো যে আসলে কোনটার ভ্যালু কি। তো এইখানে আমাদের প্রত্যেকটা কম্পিটিশনই হচ্ছে কি ইমেজ প্লেনে, বা আমরা যেটা বলি রাস্টার স্ক্রিনে পিক্সেল ভ্যালু গুলো আমরা কম্পেয়ার করতেছি। এই জন্য এই জেড বাফার অ্যালগোরিদমটা আসলে ইমেজ স্পেস বেসড অ্যালগোরিদম। আমরা আজকে আবার আরেকটা অ্যালগোরিদম দেখবো, সেটা হলো অবজেক্ট বেসড অ্যালগোরিদম, অবজেক্ট স্পেস বেসড অ্যালগোরিদম। তো ইমেজ স্পেস আছে একটা, ইমেজ স্পেস, আর একটা আছে অবজেক্ট স্পেস। ইমেজ স্পেস গুলোতে আমরা পিক্সেল ওয়াইজ আমরা কি করি, কম্পিউট করি। আর অবজেক্ট ওয়াইজ গুলো, অবজেক্ট বেস যেগুলো আছে সেগুলোতে অবজেক্টের কোঅর্ডিনেশন গুলা আমরা কাউন্ট করি। তো তোমাদের হয়তো অন্য পার্টে পড়ানোর কথা, ইমেজ স্পেস, অবজেক্ট স্পেস এগুলো পড়াইছে না, ওয়ার্ল্ড ভিউ কোঅর্ডিনেটস। কেউ একটু রেসপন্স করো তো, পড়ানো হয়েছে না এগুলা? জি স্যার। ওইগুলো তোমরা হয়তো জানোই। তো এই জন্য জেড বাফারকে আমরা ইমেজ স্পেস বেসড অ্যালগোরিদমও বলি। এখন এইখানে কিছু আমাদের লিমিটেশন আছে, যেরকম ট্রান্সপারেন্ট সারফেস। ট্রান্সপারেন্ট, আমরা জেড বাফারে ধরো আমাদের এই একটা অবজেক্ট আছে, আর একটা এই একটা অবজেক্ট। এখন পুরোটাই যদি আমরা একটা একটা ওভারল্যাপ করে দিই তখন আমাদের প্রবলেমটা হয় না, বাট ট্রান্সপারেন্ট যখন থাকে, ধরো এই অবজেক্টের ভিতর দিয়ে আমরা পরবর্তী ভিতরে যে অবজেক্ট আছে ওইটাও দেখতে চাচ্ছি, তখন আমাদের জেড বাফার অ্যালগোরিদমটা ফেল করে। কারণ কি জেড বাফার ট্রান্সপারেন্ট সারফেস গুলোর ক্ষেত্রে কাজ করে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন এই ডিসঅ্যাডভান্টেজটা দূর করতে আমরা নতুন আরেকটা অ্যালগোরিদম শিখবো, সেটাকে বলা হয় এ বাফার অ্যালগোরিদম। খুবই সিম্পল, জেড বাফারের মতোই, খুব ডেরিভেশন বা নিউমেরিক্যাল আমাদের এখানে কিছু লাগবে না, জাস্ট আমাদের আইডিয়া রাখতে হবে যে এটা আসলে কিভাবে কাজ করে। তাহলে দেখি কি কিভাবে কাজ করে। তো এটা মেইনলি জেড বাফার অ্যালগোরিদমের মতোই, বাট এক্সটেন্ড করে ওইটাকে, মানে ওটার থেকে একটু ইফিশিয়েন্ট কিভাবে, সেটা হলো এখানে যেটা বলছে, এক্সটেন্ডস দ্য ডেপথ বাফার অর জেড বাফার অ্যালগোরিদম সো দ্যাট ইচ পজিশন ইন দ্য বাফার ক্যান রেফারেন্স এ লিঙ্ক লিস্ট। এটা যদি আমরা একটু পরের ছবিটা দেখাই, এখানে দেখো, আগে জেড বাফারের ক্ষেত্রে আমাদের কি ছিল, জেড বাফারের ক্ষেত্রে আমাদের ছিল দুইটা ফিল্ড, একটা ছিল ডেপথ ফিল্ড আর একটা রিফ্রেশ বা ইন্টেন্সিটি ফিল্ড বা আরজিবি ফিল্ড যেটা ছিল। এখন এ বাফারের ক্ষেত্রে আমাদের ফিল্ড গুলো এরকম থাকবে না, থাকবে কি আমাদের প্রত্যেকটা ফিল্ডের সাথে একটা করে মানে লিঙ্ক লিস্টের মাধ্যমে প্রত্যেকটা আমাদের অবজেক্ট কানেক্টেড থাকবে। ধরো এই একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে, আবার এইখানে আরেকটা অবজেক্ট আছে, এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটা দিলাম 3। তাহলে আমাদের এইখানে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের এইখানে যে ডেপথ ভ্যালু গুলো আছে ওটা তো থাকেই আমাদের ফিল্ডে থাকে, বাট এইখানে দেখো একটা লিঙ্ক লিস্টের মাধ্যমে আমাদের সারফেস ওয়ান, মানে লিঙ্ক লিস্ট এর মাধ্যমে প্রত্যেকটা কানেক্টেড, আর এটা একটা পয়েন্টার ফিল্ড। তো এখানে যে ফিল্ডটা থাকবে এটা আবার কাকে পয়েন্ট করে থাকবে, আমাদের সারফেস ওয়ান। ধরো এই যে এই সারফেস
রেক্ট্যাঙ্গেল যেটা আছে ওটাকে আমাদের পয়েন্ট করে আছে। এখন এইখানে আমাদের কিছু ভ্যালু থাকবে। এখন এইখানে কি কি ভ্যালু থাকতে পারে? RGB ভ্যালু থাকতে পারে, পার্সেন্টেজ অফ ট্রান্সপারেন্সি থাকতে পারে, পার্সেন্টেজ অফ এরিয়া কভারেজ থাকতে পারে, সারফেস রেন্ডারিং ফ্যাক্টর। এই নামগুলো হয়তো তোমাদের কাছে কঠিন, কিন্তু বাট এইখানে কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, যে এইগুলার কিছু ভ্যালু আমরা অ্যাসাইন করে দিব, যে এটা কত পার্সেন্ট ট্রান্সপারেন্ট থাকবে বা কত পার্সেন্ট এরিয়া কভার করবে। তো এইসব ইনফরমেশন গুলো আমার এইখানে থাকবে। দেন এইটা আবার পয়েন্ট করে থাকবে সেকেন্ড সারফেসকে, দেন এটা আবার থার্ড সারফেস। এভাবে যতগুলো সারফেস থাকবে সবগুলা একটার মাধ্যমে আরেকটা লিঙ্ক লিস্টের মাধ্যমে কানেক্ট থাকবে। দেন যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আমাদের পরবর্তীতে প্রসেস করে এ বাফার অ্যালগোরিদমটা আমাদের স্ক্রিনে অবজেক্ট গুলার ডিসপ্লে করবে। বুঝা গেছে? এখন এইখানে যে আন্ডারলাইং ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলো আমাদের সিলেবাসে নাই, বাট আপাতত জাস্ট তোমরা জেনে রাখো যে এখানে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলাই আমাদের পরবর্তীতে প্রসেস হয়ে আমাদের স্ক্রিনে দেখাবে, শো করবে। তো হয়তো এরকম কোশ্চেন আসতে পারে যে জেড বাফার অ্যালগোরিদমটার লিমিটেশন গুলা কি, দেন এই লিমিটেশন গুলা কিভাবে সলভ করা হয়, তখন তোমাদের এইভাবে এ বাফার অ্যালগোরিদমের কথা একটু এক্সপ্লেন করতে হবে। যে এখানে আসলে একটা লিংক লিস্ট মেনটেন করা হয়, যেখানে পয়েন্ট করা হয় প্রত্যেকটা অবজেক্টকে, যেগুলো একটা আরেকটাকে ওভারল্যাপ করে থাকে এবং ট্রান্সপারেন্ট। দেন পয়েন্টার ফিল্ড গুলা কি পয়েন্ট করে থাকে, যে ইনফরমেশন গুলা থাকে ওই ইনফরমেশন গুলা কি কি ওগুলা বলতে হবে। দেন ওইগুলা কিভাবে প্রসেস করা হয়, দেন কিভাবে আমাদের স্ক্রিনে ওগুলা শো করা হয়। বোঝা গেছে? হ্যালো? জি স্যার। তাহলে এইখান থেকে আমাদের মোটামুটি জেড বাফার এ বাফার অ্যালগোরিদম গুলা শেষ হইলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন থাকতে পারে, যে জেড বাফার অ্যালগোরিদমের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেন করো, দেন জেড বাফারের কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তারপর আগে ছিল কি ব্যাকফেস কালিং অ্যালগোরিদম কি, কিভাবে কাজ করে। তো এই অ্যালগোরিদম গুলা মেইনলি তোমাদের এক্সপ্লেইন করতে হবে। হয়তো এখান থেকে তো তোমাদের কোনো ডেরিভেশন থাকবে না বা কিছু অন্য কিছু নিউমেরিক্যাল কোশ্চেন থাকবে না, জাস্ট এখানে এক্সপ্লেনেশন টাইপের আর কি কোশ্চেন থাকবে, যে এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে বা কোন কাজে ব্যবহৃত হয়। এখন আসি, তা আমি যেটা বলতেছিলাম যে আসলে আমরা এতক্ষণ যেগুলো দেখতেছিলাম ওইগুলো ছিল ইমেজ স্পেস বেসড আমাদের হিডেন সারফেস রিমুভাল অ্যালগোরিদম। তো এখন অবজেক্ট স্পেসে যদি আমরা কাজ করি, তাহলে কিভাবে কি কোন অ্যালগোরিদম আমরা কাজ করতে পারি। তো এইখানে যে অ্যালগোরিদমটা আমরা শিখবো সেটাকে পেইন্টার্স অ্যালগোরিদম বলা হয়, বা ডেপথ সর্ট অ্যালগোরিদমও বলা হয়ে থাকে। তোমরা যখন তোমরা কোনো একটা কাগজে ধরো বা যে কোনো কিছুতে পেইন্ট করো, তখন কি করো আসলে? ধরো পেইন্ট করার ক্ষেত্রে কি থাকে, দূরের অবজেক্ট গুলা যেগুলো আছে, ধরো দূরে, ধরো একটা গ্রামের দৃশ্যই যদি বলি, দূরে পাহাড় পাহাড় কিছু আছে, তো ওইটা আগে ড্র করো। দেন তার সামনে যা আছে ঘর বাড়ি, তো ওগুলো পরে ড্র করো। দেন আরো যদি অন্য কোনো অবজেক্ট থাকে ওগুলো পরে ড্র করো। তার মানে কি, একদম দূরে যেগুলো আছে সেইগুলো কি আগে ড্র করা হয়। পেইন্ট করার ক্ষেত্রে যদি চিন্তা করো, তো একদম ভেতরে যে অবজেক্ট গুলো আছে সেটা হলো আগে ড্র করতে হয়। দেন আস্তে আস্তে আমরা ডেপথ কি করব, বাড়াবো। বাড়াবো বলতে কাছের দিকে নিয়ে আসবো, যেগুলো আরো বেশি কাছে থাকবে সেগুলো আমরা পরবর্তীতে একটার পর একটা ড্র করতে থাকবো। তো পেইন্টার্স অ্যালগোরিদম খুবই সিম্পল, বুঝতেই পারতেছো যে আসলে পেইন্ট করার এই আইডিয়ার উপরই বেস করে এটা ক্রিয়েট করা হয়েছে। বাট এটা জেড বাফার বা এ বাফারের মতো অত এফিশিয়েন্ট না, এটা খুবই ওল্ড একটা মেথড, বাট স্টিল এটা ইউজ করা হয়। অবজেক্ট বেসড মেথড যেগুলো আমরা ইউজ করি ওগুলোর ক্ষেত্রে এটা খুবই সিম্পলি ইউজ করা হয়। বাট এটার একটা ড্রব্যাক আছে, ড্রব্যাকটা লাস্টেই বলি। আপাতত জাস্ট এটা জেনে রাখো যে এটা ওল্ড ট্রেডিশনাল মেথড। এইখানে মেইনলি কি করা হয়, প্রত্যেকটা অবজেক্ট, সবগুলো অবজেক্ট একসাথে করা হয়, করার পর যেটার ডেপথ ভ্যালু একদম বেশি, যেটা একদম দূরে সেটা ফার্স্টে ড্র করা হয়, দেন যেটা কাছে সেটা পরে ড্র করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অসুবিধা, ড্রব্যাকটা হলো যে আসলে আমাদের প্রত্যেকটা পলিগনকেই আমাদের কি করতে হবে, রেন্ডার করতে হবে বা ড্র করতে হবে। বাট জেড বাফার বা এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম, জাস্ট যে কাছে যেটা আছে সেটা ড্র করতাম, বাকিগুলা কিন্তু ড্র করতাম না স্ক্রিনে। আমরা সর্ট করতাম, একটা ভ্যালু চেক করতাম, দেন পিক্সেলের ভ্যালু আমরা সেট করে দিতাম। বাট এইখানে কিন্তু ড্র করতে হচ্ছে সবগুলাই, রেন্ডার করতে হচ্ছে সবগুলাই, বাট যখন কাছের তাকাবো তখন পিছনে যেটা ছিল ওটা আমার অলরেডি কি হয়ে যাবে, হিডেন হয়ে যাবে। তো এইভাবে আর কি আমাদের পেইন্টার্স অ্যালগরিদমটা কাজ করে। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলছে, the idea here is to go back to front, drawing all the object into the frame buffer with nearer objects being drawn over top of objects that are further away। তার মানে কি বলছে এখানে,
নিয়ারার অবজেক্ট যেগুলো আছে সেইগুলা ওভার টপ অফ, মানে আগে আমাদের দূরে যেগুলো আছে সেগুলো আমরা আগে আঁকাবো, দেন ওইটার উপরে আমরা নিয়ার যে অবজেক্ট গুলো আছে সেগুলো পরে আঁকাবো। তো এখানে আমাদের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, সর্ট অল দা পলিগনস বেসড অন দা ফার্থেস্ট জেড কোঅর্ডিনেট। এখানে সর্ট করা হয়, দেন আমাদের কিছু অ্যাম্বিগুইটিস যদি থাকে, এটা আমরা দেখবো কিভাবে আসলে অ্যাম্বিগুইটিস গুলা সলভ করা হয়, দেন ওটা রিজলভ করে দেন আমরা ড্র করি একটার পর একটা অবজেক্ট। ফার্স্ট অবজেক্ট আমরা এখানে সর্ট করতেছি। আগে আমরা কি সর্ট করতাম, আগে জেড ভ্যালু সর্ট করতাম, আর এখানে আমরা অবজেক্ট সর্ট করব বেসড অন দেয়ার জেড ভ্যালু। বুঝা গেছে দুইটা পার্থক্য। আর একটা ছিল জাস্ট কি জেড ভ্যালু গুলো আমরা সর্ট করতাম, আর এখানে জেড ভ্যালুর উপর বেস করে অবজেক্ট গুলো সর্ট করব। ধরো আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটা, ঠিক আছে, এটা দিলাম এস আর এটা দিলাম এস ড্যাশ। এখন জেড বাফারের ক্ষেত্রে কি করতাম, প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল আমরা চেক করতাম যে কোনটা ডেপথ ভ্যালু কত, দেন সর্ট করে ওটা ড্র করে দিতাম। বাট এইখানে আমরা চেক করব যে আসলে ধরো এইটার একটা আমরা মিনিমাম দিলাম। আচ্ছা এখানে যদি না দেখায় আমি ইয়াতে দেখাই, এইখানে দেখাই। ধরো এইটা একটা অবজেক্ট আছে আর এইটা একটা অবজেক্ট আছে। এখানে ফার্স্ট আমরা দুইটা ভ্যালু নেব, জেড মিন নিলাম, একটা নিলাম জেড ম্যাক্স। মানে জাস্ট এটা বোঝানোর জন্য যে আসলে মিনিমাম ডেপথ ভ্যালু কত আর ম্যাক্সিমাম ডেপথ ভ্যালু কত আছে এটা। এটারও সেম, ধরো জেড মিন ড্যাশ দিলাম, এটার জেড ম্যাক্স ড্যাশ দিলাম। এখন এইখানে আমরা এটার উপর বেস করে দেখবো যে আসলে দুইটা আমার জেড মিন আমার ম্যাক্সের চেয়ে বড় আছে কিনা। যদি আমাদের এইখানে যে ইকুয়েশনটা আছে জেড মিন ওয়ান, যদি এটা মানে জেড মিন আর জেড ম্যাক্স অফ এক্স ড্যাশ, বোঝা গেছে? মানে এটা কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে জেড ড্যাশ বলছি আর রেক্টেঙ্গেলটার ক্ষেত্রে জেড মিন। এখন এইটা যদি হয় তার মানে কি আমার রেক্টেঙ্গেলটা কি আছে, ভেতরে আছে নাকি? কি বলো তো দেখি, তোমরা যে বলো তো কোনটা ভিতরে আছে, তোমাদের কি মনে হয়? ধরো কাছে কাছে হলো আমার জেড এর ভ্যালু পজিটিভ আর দূরে গেলে নেগেটিভ, যদি এরকম হয় তাহলে কোনটা আমার ফ্রন্টে আছে? আমার কাছে যখন আসবে, তোমার স্ক্রিনের কাছাকাছি যখন আসবে তখন জেড এর ভ্যালু পজিটিভ ধরলাম, ধরে নিলাম, আর ভেতরের দিকে গেলে জেড এর ভ্যালু নেগেটিভ। এখন এই ইকুয়েশন থেকে বলো কোন অবজেক্টটা আমার কাছে আছে আর কোনটা দূরে আছে। হ্যালো, নেক্সট। স্যার রেক্টেঙ্গেলটা কাছে আছে স্যার। রেক্টেঙ্গেলটা কাছে আছে না? তার মানে কি এখন যদি আমরা সর্ট করি, এটা এস আর এটা এস ড্যাশ বললাম, তাহলে সর্ট করতে হবে কিভাবে? এস ড্যাশ আগে আঁকাবো, দেন কি আঁকাবো, এস আঁকাবো। বোঝা গেছে? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? এখানে জাস্ট আমরা অবজেক্ট সর্ট করতেছি। আগে ছিল কি প্রত্যেকটা জেড ভ্যালু আমরা সর্ট করতাম, এখানে জেড ভ্যালুর উপর বেস করে অবজেক্ট সর্ট করবো, যে কোন অবজেক্ট আমরা আগে ড্র করবো। হ্যাঁ, তাহলে এখন এখানে তো বুঝতেই পারছো যে আসলে কিভাবে আমাদের এই অবজেক্ট গুলো সর্ট করা হয়। এখন ফার্স্ট এখানে আমাদের কিছু জিনিস আছে, যেটা ডেপথ সর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। ফার্স্টে আমাদের কি করতে হবে, জেড এক্সটেন্ড গুলো বের করতে হবে, মানে জেড এর মিন আর ম্যাক্স বের করতে হবে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে, যেটা আমি অলরেডি দেখাইছি। জেড এর মিন আর ম্যাক্স মানে আমাদের জেড এক্সটেন্ডটা বের করতে হবে প্রত্যেকটা পলিগনের ক্ষেত্রে, দেন ওটার উপর বেস করে আমরা সর্টিং অ্যাপ্লাই করে অবজেক্ট গুলো সর্ট করব। জানি না কেন। হুম, এখন এইখানে কিছু আমাদের টেস্ট করতে হবে, মানে টেস্ট গুলো বলতে অ্যাম্বিগুইটিস, হয়তো আমাদের কোনো একটা সারফেস আরেকটাকে ওভারল্যাপ করবে, তখন আমরা কিভাবে হিডেন সারফেসটা রিমুভ করব বা হিডেন সারফেস এই প্রবলেমটা সলভ করব। তো এইটার জন্য আমাদের কিছু টেস্ট আছে, যে এরকম একটা সিচুয়েশনে যদি চিন্তা করো যে একটার ভিতর আরেকটা আছে, তখন আমাদের কিভাবে এটা কাজ করে। তো এইখানে আমাদের যেটা বলছে, একটু তোমরা পড়ো, এখানে একটু পড়ে দেখো বুঝো কিনা। এখানে যেটা আছে অনেকটুকু লেখা আছে এখানে,
যেটা বলছে উই স্টার্ট উইথ দ্য ফার্থেস্ট পলিগন অ্যান্ড কল ইট পি। পলিগন পি মাস্ট বি কম্পেয়ার্ড উইথ এভরি পলিগন কিউ, মানে প্রত্যেকটা পলিগনের সাথে কম্পেয়ার করা হবে। হুজ জেড এক্সটেন্ট ওভারল্যাপস পি's জেড এক্সটেন্ট। 5 কম্পারিজনস আর মেড। এইটা ইম্পর্টেন্ট। আমরা ওই অ্যাম্বিগুইটিস যেগুলো আছে বা ওভারল্যাপিং গুলো আছে এইটা কিভাবে টেস্ট করবো, এটা হলো আমাদের 5টা টেস্ট করা হয়। এই টেস্টগুলো আমরা নেক্সট স্লাইডেই দেখব। এখন যদি ওই টেস্টগুলো আমার সাকসেস হয়, তার মানে পি যদি একদম ফার্দারে থাকে, এটা আমরা প্রুফ করব। কিভাবে প্রুফ করব সেটা হলো এই 5টা টেস্টের উপর বেস করে। তাহলে টেস্টগুলো একটু দেখি। এটা বুঝতে পারছো তো নাকি যারা পড়ছো? এখানে দেখো ইফ এনি কম্পারিজন, মানে ওই টেস্ট যেগুলো আছে, ইফ এনি টেস্ট ইজ ট্রু দেন পি ক্যান বি রিটেন বিফোর কিউ, তার মানে পি একদম পিছনেই আছে, তার মানে ওটা আগে ড্র করা যাবে। ইফ অ্যাট লিস্ট ওয়ান কম্পারিজন ইজ ট্রু ফর ইচ অফ দ্য কিউস, মানে কিউ এর জন্য যদি ট্রু হয়, দেন পি ইজ ড্রন অ্যান্ড দ্য নেক্সট পলিগন ফ্রম দ্য ব্যাক ইজ চুজেন অ্যাজ দ্য নিউ পি। তার মানে কি, কোনটা আমাদের পিছনে আছে সেটা আমাদের ডিটেক্ট করতে হবে। এটার উপর বেস করে আমরা 5টা টেস্ট করতে পারি। 5টা কোশ্চেন আমাদের এখানে আছে। এখানে দেখো প্রথম কোশ্চেনটা, প্রথম টেস্টটা কি, ডু পি এন্ড কিউস এক্স এক্সটেন্ট নট ওভারল্যাপ। আমি যদি একটা করে কোশ্চেন বলি আর তাহলে বুঝতে পারবা। এখানে দেখো এক্স এক্সটেন্ট কি ওভারল্যাপ করছে? করে নাই কিন্তু। এটা জাস্ট আমরা কিন্তু একটা সারফেসে আমরা প্রজেকশন নিছি, জাস্ট আমরা জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস দেখাচ্ছি এখানে। যেহেতু আমরা কোশ্চেন করছি এক্স এক্সটেন্টে ওভারল্যাপ হয়েছে কিনা। এখন ধরো আমাদের যদি এরকম থাকতো, তখন কিন্তু আমাদের ওভারল্যাপ হইতো। ধরো এখানে আমাদের আছে এইটু, বোঝা গেছে? এটা এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। যদি ওভারল্যাপ এখানে আমাদের হয় তাহলে কি করবে, এখানে দেখো ইফ অ্যাট লিস্ট ওয়ান কম্পারিজন ইজ ট্রু, তার মানে যদি ট্রু হয়, তার মানে কি, p is drawn and the next polygon from the back is chosen as the new p। তার মানে একদম ব্যাকে যেটা আছে সেটা আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে এখানে। তাহলে এখানে দেখো এক্স এক্সটেন্ড ওভারল্যাপ করছে, এখানে করে নাই। যদি করতো তার মানে কি, তাহলে কিউ কে আমরা নিউ পি ধরে দেন আবার এই 5টা টেস্ট আমরা কম্পেয়ার করতাম। বুঝতে পারছো? এখানে ধরো আমাদের আরো অবজেক্ট আছে, এখানে আরেকটা অবজেক্ট আছে, এখানে আরেকটা অবজেক্ট আছে। ধরো এগুলোকে আর দিলাম, এটাকে দিলাম এস। এখন আমাদের চেক করতে হবে পি এর সাথে, ধরো পি কে আমরা ধরলাম যে এটা সবার ফার্থেস্টে আছে, এটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা পি কে ধরে নিলাম। এখন পির সাথে সবগুলো কম্পেয়ার করবো, কিউ কম্পেয়ার করবো, এস কম্পেয়ার করবো, আর কম্পেয়ার করবো করে যেটা দেখবো যে যেটার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কি হচ্ছে, ট্রু হচ্ছে, মানে ওভারল্যাপ হচ্ছে এক্স এক্সটেন্ড, দেন কি করব, ওইটাকে আবার নিউ পি ধরে নিব। তার মানে এই আর হয়ে যাবে কি, নিউ পি। দেন এইটার সাথে আবার বাকিগুলা কি করব, কম্পেয়ার করব যে আসলে বাকিগুলা কেউ এটা ওভারল্যাপ করছে কিনা। বাট যদি আমার ওভারল্যাপ না হয় দেন আমরা নেক্সট টেস্টে চলে যাব। নেক্সট টেস্ট কি, কিছুই না, ওই আগের মতোই ওয়াই এক্সটেন্ট আমাদের ওভারল্যাপ করছে কিনা, এটাও সেম, জাস্ট ওয়াই এক্সিস আমরা প্রজেকশন নিব। দেন এখন দেখবো যে আসলে ইন্টারলি একটা অবজেক্ট আমার আরেকটা অবজেক্টকে ঢেকে দিচ্ছে কিনা। তার মানে ধরো রেক্টেঙ্গেলের ভিতরে যদি ট্রায়াঙ্গেল থাকে, তার মানে এখানে যেটা বলছে ইজ পি ইন্টারলি বিহাইন্ড দ্য সারফেস কিউ রিলেটিভ টু দ্য ভিউইং পজিশন। এখন এইখানে খেয়াল করো যে এটা চেক করে কিভাবে, যে আসলে একটা সারফেস আছে, এটা ধরলাম পি, আর এটা এই রেক্টেঙ্গেলের ধরলাম কিউ। এখন চেক করব আমরা যে এই কিউটা পুরোপুরি পি এর ভিতরে আছে কিনা। এইটা কারো আইডিয়া আছে যে কেউ বলতে পারবো এটা কিভাবে চেক করে, যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের ভিতর আছে কিনা, বা একটা প্লেন আরেকটা প্লেনের ভিতর আছে কিনা, কেউ বলতে পারবা? কেউ যদি ম্যাথ ভালো করে করে থাকো তাহলে এটা পারার কথা ছিল। যাই হোক আমি বলি, পারপেন্ডিকুলার সেম হ্যাঁ এই যে এই ইকুয়েশনটা আমি একটু আগে বলছি, এই ইকুয়েশনটার মাধ্যমেই তোমরা চেক করতে পারবা। তো এইটা ধরো আমাদের পি এর ইকুয়েশন। এখন আমরা কি করব, কিউ এর যে প্রত্যেকটা
কোঅর্ডিনেট ভ্যালু গুলো আছে এই প্রত্যেকটা এই ইকুয়েশনে বসাবো। এই এক্স ওয়াই জেড যে ভ্যালু গুলো আছে আমাদের কিউ এর, দেন এইটা যদি বসানোর পর প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা লেস দেন 0 পাই, তার মানে কি ওটা ইনসাইড অফ দা পলিগন, আর যদি গ্রেটার দেন পাই তার মানে আউটসাইড অফ দা পলিগন। বোঝা গেছে? এটাই তার মানে আমাদের চেক করতে হবে যে আসলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের লেস দেন 0 কিনা। যদি লেস দেন 0 থাকে তার মানে ইন্টারলি আমাদের ওটার ভিতরে আছে, আদারওয়াইজ টোটালি আমার বাইরে অথবা অন্য কোনো আমাদের নেক্সট টেস্টে আমাদের যাইতে হবে। বোঝা গেছে? তো এইখানে আবার এটা হলো আমাদের থার্ড টেস্ট। এখানে দেখবো যে আসলে ইন্টারলি বিহাইন্ড দ্য সারফেস অফ কিউ সারফেস আছে কিনা, মানে ভিতরে আছে কিনা একবারে। সরি আমি উল্টা বলছি এখানে, আসলে মেইনলি এইটা পি আর ওটা কিউ ছিল আর পি ইন্টারলি বিহাইন্ড দ্য সারফেস কিউ। তার মানে পিটা যদি আমরা এভাবে ধরি, মানে উল্টা, এটা পি আর এটা কিউ। যাই হোক, মেইন যেটা আমাদের মানে কনসেপ্ট সেটা হলো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এই জিনিসটা টেস্ট করে দেখি। তো এটা হলো থার্ড টেস্ট। তো এটার ক্ষেত্রে ট্রু যদি হয় তাহলে আমার এখানে আছে, যদি ট্রু হয় দেন আমরা একটা কি বললাম এখানে, ইফ এনি কম্পারিজন ইজ ট্রু দেন পি ক্যান বি রিটেন বিফোর কিউ, আদারওয়াইজ আমরা ওটাকে নিউ পি ধরে সামনে আগায় দেবো। যাই হোক, এখন ফোর্থ টেস্ট, এটা যদি ফেল হয় দেন আমরা ফোর্থ টেস্টে যাব। ফোর্থ যেটা আছে সেটা কি, ওই একই 3 নাম্বারটা যেটা 4 নাম্বারটা একই, জাস্ট এখানে চেক করব ইজ কিউ ইন্টারলি ইন ফ্রন্ট অফ পি। তার মানে আগেরটা হলো ছিল কি আমাদের, আগেরটা যদি এরকম থাকে তাহলে পরেরটা হলো এইটা। তার মানে একবার পি এর ইকুয়েশনটা কিউতে বসাবো আর একবার কিউ এরটা পি তে বসাবো, যে কোনটা কার সামনে আছে। বোঝা গেছে? এটা 3 আর 4 সেম, দেখবো যে আসলে কোনটা ফ্রন্টে আছে বা টোটালি আমার কি করতেছে এখানে, একটা আরেকটাকে হোল্ড করে আছে কিনা। এটা আমাদের 3 আর 4 নাম্বার টেস্ট গুলো চেক করবে। আবার 5 নাম্বার টেস্ট যেটা, সেটা হলো আমাদের মেইনলি ওভারল্যাপ গুলা কাউন্ট করবে, যে আসলে ওভারল্যাপ করতেছে কিনা এখানে। এই যে এখানে দেখো যে ডু দ্য প্রজেকশনস অফ পি এন্ড কিউ অনটু দ্য এক্স ওয়াই প্লেন নট ওভারল্যাপ, মানে ওভারল্যাপ করতেছে কিনা। এই যে এখানে দেখো যদি এইরকম থাকে তার মানে কি একটা আরেকটা ওভারল্যাপ করতেছে। এখন এইরকম যদি সিচুয়েশন হয় তখন আমরা কি করব, এই অবজেক্টটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করব, এই ইন্টারসেকশন গুলা বের করব, ইন্টারসেকশন গুলো বের করে স্প্লিট করব অবজেক্ট গুলাকে। এখানে আমরা একটা অবজেক্ট থেকে, দুইটা অবজেক্ট থেকে 3টা অবজেক্ট তখন আমরা পেয়ে যাব। এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, আর এইটা আরেকটা অবজেক্ট। মানে একটা অবজেক্ট থেকে 3টা, পরবর্তী স্লাইডে গেলে হয়তো বুঝতে পারবা। এই যে এখানে দেখো দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট, এখানে দুটো অবজেক্টকে আমরা জাস্ট একটা প্রজেকশন ভিউ আকারে দেখাই। এইটা আমরা স্প্লিট করতে পারি কিভাবে, 4টা ভাগে স্প্লিট করতে পারি, Q2 P2 P2 P1 P1। দেন এরপরে ওই 4টা অবজেক্ট নিয়ে আবার আমরা নেক্সট প্রসেস করব। নেক্সট প্রসেস বলতে ওই রিপিট, যে এই 4টার ভিতরে কোনটা আমার সবচেয়ে পিছনে আছে বা কোনটা আমার সবার সামনে আছে। বোঝা গেছে? এটা মানে আগের মতোই আবার আমাদের রিপিট এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে হবে। দেন আমাদের হয়তো রাস্টে অ্যান্সার আসতে পারে Q2 আমার সবচেয়ে পিছনে, P1 নেক্সট, দেন P2, দেন Q1। বোঝা গেছে? এখন একটু আমরা স্লাইড গুলো দেখি যে আসলে কি বলছে। এখানে দেখো যে 5টা আমাদের কি বলছে, 5টা টেস্ট করতে হবে। যদি 5টা টেস্টই ফেল হয় দেন উই কুইকলি চেক টু সি ইফ সুইচিং পি এন্ড কিউ উইল ওয়ার্ক। মানে পি এর বদলে আর কিউ যদি আমরা সুইচ করি দেন আমাদের ওয়ার্ক করে কিনা। তাহলে ওটার ক্ষেত্রে 1 2 5 এটা হচ্ছে সেম। 3 আর 4 এর ক্ষেত্রে উল্টা হয়ে যাবে, একটা আর একটা। তার মানে ইজ কিউ ইন্টারলি অন দ্য অপোজিট সাইড অফ পিস প্লেন ফ্রম দ্য ভিউ পোর্ট, ইজ পি ইন্টারলি অন দ্য সেম সাইড অফ কিউস প্লেন অ্যাজ দ্য ভিউ পোর্ট। মানে একটা আরেকটা জাস্ট আমরা চেঞ্জ করে দেখবো, যে একটার সাথে আরেকটা আমরা রিপ্লেস করে দেবো, তখন কাজ করে কিনা, মানে সেম 5টা টেস্ট অ্যাপ্লাই করে কিনা। তো এখানে 5টা আমরা চেক করলাম, করার পর যদি হয় দেন পি এন্ড কিউ রিভার্স করে যদি ফেল হয়, সবকিছু করে যদি ফেল হয় তখন আমরা কি করব, স্প্লিট করব। এই যে এখানে যেটা বলছি স্প্লিট, if the test fail a second time then it is necessary to split the surfaces and repeat the algorithm on the 4 new surfaces। তার মানে যেটা ওখানে বলছি যে আসলে আমরা যদি অ্যালগরিদমটা ফেল হয় দেন ওইটাকে আমরা স্প্লিট করতে পারি, স্প্লিট করে আরো নতুন কয়েকটা অবজেক্টে আমরা কি করতে পারি, ড্র করতে পারি। ধরো এখানে যদি আমরা এইভাবে দেখাই জিনিসটা, ভালোভাবে দেখো, ধর এই এরকম আছে,
বলছে এখান থেকে আমাদের ফার্স্টে কি করতে হবে, ইন্টারসেকশন পয়েন্টগুলো বের করতে হবে। দেন ইন্টারসেকশন পয়েন্টগুলো বের করে আমরা নতুন একটা এখানে একটা পলিগন আঁকায় নিব। তো এইটা হলো একটা পলিগন, এইটা একটা পলিগন, এইটা একটা পলিগন। তো এই তিনটা পলিগন, দেন আবার আমরা তিনটার ক্ষেত্রে আবার সেম অ্যালগরিদমটা রিপিট করব। দেন কোনটা আমার পিছনে আছে কোনটা ফ্রন্টে আছে সেটা আমরা এভাবে বের করতে পারি। তো বোঝা গেছে এটা? হ্যালো, জি কারো স্যার। কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা যাই হোক, তাহলে এই পর্যন্তই আমাদের এই চ্যাপ্টারটা। তোমাদের বেকারের বই থেকে আমি পড়াইছি চ্যাপ্টারটা টোটাল। তোমরা ওইখান থেকে যদি আরো পড়ো বইটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি কনসেপ্ট গুলো। আর এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমাদের এই অ্যালগরিদম গুলাই শিখতে হবে, এগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো জানতে হবে, দেন সেগুলো এক্সপ্লেন করতে হবে আর কি কোশ্চেন যদি আসে। তো এখনো যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, না হলে আজকে এই চ্যাপ্টার এই পর্যন্ত, নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।